বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতে দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি বিএনপি, রোডম্যাপ দিতে সরকারের সমস্যা কোথায়, কি চায় জামাত এনসিপি। এখানে মূল ক্রাইসিস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এক ধরনের একটা আস্থার সংকট, যে বিএনপি বা কোনো রাজনৈতিক দল মনে করছেন যে আদৌ নির্বাচন দেবে কিনা সরকার। আজকের অতিথি ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের নেতৃত্বদানকারী নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে জীবিত ব্যক্তিকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে মামলা, এমন ভুয়া মামলা কি প্রকৃত অপরাধের বিচার ব্যাহত করছে? ফিলিস্তিনিদের সন্তান হওয়া বন্ধ করতেই কি গাজায় গর্ভধারণ কেন্দ্রে হামলা করেছে ইসরায়েল? ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমন বক্তব্যের সরকারকে কড়া বার্তা দিয়েছে বিএনপি। অন্যদিকে এখনই রোডম্যাপ দেওয়ার পক্ষে নয় সরকার। নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামাত এনসিপি সহ অন্যান্য দলেরও আছে ভিন্ন ভিন্ন বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোডম্যাপ ঘোষণা করতে সরকারের সমস্যা কোথায়? জামাত এনসিপির মতো দলগুলোই বা কি চায়? দেখে নেওয়া যাক তাফসির বাবুর প্রতিবেদন। নির্বাচনের বিষয়ে বিএনপি যে আর দেরি করতে রাজি নয় এবং এ নিয়ে প্রয়োজনে কঠোর অবস্থান দেখাতে চায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গত বুধবারের বক্তব্যের পর সেটা এখন অনেকটাই স্পষ্ট। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কিন্তু কড়া বার্তার পর বিএনপি আসলে কি করতে পারে? দলটি আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না, এটা ঠিক। কিন্তু রাজনীতিতে আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে এগুচ্ছে। কিন্তু সেটা কিভাবে হবে? বিএনপি সরকারের উপর কিভাবে চাপ তৈরি করতে পারে তার দুটি নমুনা দলটি ইতিমধ্যেই দেখিয়েছে। এর প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে আন্দোলন গড়ে তোলা, আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের অন্তত 3 জন উপদেষ্টার পদত্যাগের জোরালো দাবি তুলে ধরার মাধ্যমে। আর তৃতীয় ধাপে দলটি এখন বলছে সরকারকে অসহযোগিতার কথা। একটি ইলেকশনের রোডম্যাপ ডিক্লেয়ার করা এখনই সময়ের দাবি। এটাকে যদি উনি গুরুত্ব না দেন তাহলে সরকারকে আমরা যে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। আমরা মনে করি বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি অথবা ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন রকম ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন অস্থিরতা সৃষ্টির প্রয়াস নেবে এবং বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে। সেটা আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। নির্বাচন নিয়ে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না, কিন্তু বিএনপির বাইরে অন্য অনেক দল, বিশেষত জামায়াত এবং এনসিপি আবার নির্বাচনের দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয়। যদিও দিনক্ষণ বেঁধে না দিলেও জামাত অবশ্য বলছে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকারের এখন থেকেই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দেওয়া উচিত। আমরা মনে করি যে রোডম্যাপ দেওয়া উচিত, কারণ রোডম্যাপ দিলে এই যে অনিশ্চয়তা, এক অন্যের বিশ্বাস না করার যে বিষয়টা আছে এটা দূর হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে রোডম্যাপ দিলে এটা যদি কোনো দলের কাছাকাছি হয় তাতে কোনো অসুবিধা নেই। আবার এটা যদি রোডম্যাপ দেয় যে তার দলের এক্সপেকটেশন চেয়ে 2 মাস পর হইল, তাতেও মানুষ বলবে যে ইলেকশন তো হচ্ছে, 1 মাস 2 মাসের জন্য কেন এত অস্থিরতা। সুতরাং যারা অস্থিরতা সৃষ্টি করতে চাইলেও জনসমর্থন সেখানে আর পাবে না। কিন্তু রোডম্যাপ না দিলে মানুষের ভিতরে যে একটা অনিশ্চয়তা আছে, হবে কি হবে না, নানা রকম ষড়যন্ত্রের কথা বলা হয়, তো সেগুলো দূর হবে না। জামায়াত এবং বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাইলেও সরকার এখনই তার কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং ঐক্য ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপিও মনে করছে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার এত আগে এখনই রোডম্যাপ ঘোষণা করার প্রয়োজন নেই। বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বর ডেট চাচ্ছে। এখানকার ইসলামী আন্দোলন কিংবা জামাত, গণ অধিকার পরিষদ তারা স্থানীয় এবং আমরাও স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছি। ফলে এই যে দাবিগুলো, এগুলো তো এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার এক জায়গায় আসেনি। যদি সংখ্যানুপাতিক ইস্যুতে যদি বিএনপি ভার্সেস অল যদি একদিকে যায়, তখন এটা সরকারের পক্ষে মিনিমাইজ করাটা অনেক
টাফ হবে। তো ফলশ্রুতিতে সে যে এখন যে হুট করে যে একটা নির্বাচনের ডেট কিংবা হচ্ছে একটা জায়গা ঘোষণা করবে, এটা তার পক্ষে ডিসিশন সিদ্ধান্ত নেওয়াটা একটা কঠিন হচ্ছে। যখনই আপনার এইগুলো ফোকাসটাকে সংস্কার থেকে দূরে সরে শুধুমাত্র নির্বাচনের দিকে ফোকাস করা হবে, তখন দেখছি যে এই সংস্কার কিংবা হচ্ছে চিন্তা ভাবনাগুলোকে সরকারের এক্সিকিউট করাটা দ্রুহ হবে। সমস্যা আরও আছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন দলগুলোর মধ্যে বিভক্তি আছে, তখন সরকার যদি বিএনপির দাবি মেনে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে অন্য দলগুলো বিশেষত জামায়াত সেটাকে কিভাবে নেবে তা নিয়েও আলোচনা আছে। যখন এক একটি দল এক একটি ডেটের উপর যদি আমরা ইনসিস্ট করি, তো তাহলে তো সেখানে যারা সিদ্ধান্ত নেবে তাদের জন্য এক ধরনের কঠিন পরিস্থিতি তৈরি হয়। অনেকের জন্য নির্বাচন যত বিলম্বিত হবে, হয়তো তারা রাজনৈতিকভাবে মনে করে তাদের জন্য ফায়দা। নির্বাচন যদি একদম না হয়, কারো কারো জন্য হয়তো এটা মঙ্গলজনক হতে পারে, বাট জাতির জন্য এটা হবে খুবই দুঃখজনক এবং একটা অনিশ্চিত অবস্থা। বিএনপি যেটা চাচ্ছে, জামাত যেটা চাচ্ছে, এর ভিতরে আমি খুব বেশি কোনো ডিফারেন্স দেখি না। জামাতের যেটা চাওয়া সেটাও 15 দিন আগে আসতে পারে, বিএনপি যেটা চায় সেটাও 15 দিন পিছাতে পারে। এখানে মূল ক্রাইসিস যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে এক ধরনের একটা আস্থার সংকট, যে বিএনপি বা কোনো রাজনৈতিক দল মনে করছেন যে আদৌ নির্বাচন দেবে কিনা সরকার। সব মিলিয়ে দেখা যাচ্ছে কোনো কোনো দল সরকারে আস্থা রাখতে চায়, আবার কোনো কোনো দলের সেই আস্থা নেই। এর মধ্যে যে পরিবর্তন, সেটা হচ্ছে বিএনপির মতো জামায়াতও এখন তাদের ভাষায় নির্বাচন এবং সংস্কার নিয়ে রোডম্যাপ চায়। কিন্তু একদিকে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দিচ্ছে না, অন্যদিকে এখনই রোডম্যাপ দিলে সমস্যা কোথায় তারও কোনো ব্যাখ্যা নেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। স্টুডিওতে আছেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের নেতৃত্বদানকারী নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। কেউ আগে চাইছে, কেউ পরে, নানা পক্ষে নানা এজেন্ডা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে নির্বাচনের রোড ম্যাপটা দিতে সমস্যাটা কোথায়? আপনি 90 দশক থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন, কি দেখছেন? ধন্যবাদ। হ্যাঁ, আমি 1995 সাল থেকেই নির্বাচন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এটা একটা 200-টিরই বেশি এনজিওর একটা মোর্চা ছিল, যাদের উদ্দেশ্য ছিল দেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, বিতর্কের ঊর্ধ্বে, অর্থাৎ একটা ক্রেডিবল ইলেকশন যাতে দেশে হয় সেটার জন্য চেষ্টা করা, এবং নির্বাচন আগে পরে এবং নির্বাচনের দিন পর্যবেক্ষণ করা এবং নির্বাচন কমিশনকে সাহায্য করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যেখানে যাতে নির্বাচনটা তার আগে আমরা যেরকম দেখেছি সেই প্রত্যাশা আমাদের ছিল যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু এই পর্যন্ত আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছি, আমি দেশে এবং দেশ বিদেশে অনেকগুলি নির্বাচন করেছি, পর্যবেক্ষণ করেছি, কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে যে আমরা কোথায় ফেল করলাম। আমরা কিন্তু সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এখনও দেশে পাইনি, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। তো এখন যখন এই জুলাই আগস্টের পরে আমার একটা প্রত্যাশা ছিল, আমার মনে হয় দেশবাসী সবারও প্রত্যাশা ছিল যে এবার একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে এমন একটা নির্বাচন তিনি উপহার দেবেন যেটা শ্রেষ্ঠ একটা নির্বাচন হবে এই দেশে। এখানে বাধা কোথায় আমি কিন্তু বুঝতে পারছি না। আমার মনে হয় যে নির্বাচন, যে এই দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিপক্ষে কোনো কারণ নেই, কিন্তু এখানে একটা নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। যদিও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও আমাদের অনেকের অনেক রকম বক্তব্য ছিল, বিতর্ক ছিল। আবার তুমি দেখো যে একটা নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য একটা সংস্কার কমিশনও গঠন হয়েছে, এবং সেই সংস্কার কমিশনে যারা আছেন তারা কিন্তু বেশ অভিজ্ঞ, এবং আমি মনে করি যে যেগুলি তারা দিয়েছেন, যে সুপারিশমালাগুলি দিয়েছেন, সেগুলির ভেতরে বেশিরভাগই আছে যেটা নির্বাচন সুষ্ঠু করার জন্য সহায়ক হবে। কিন্তু একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেটাকে আমরা ফেয়ার ইলেকশন বলি, ক্রেডিবল ইলেকশন, সেটি হওয়ার জন্য কি আসলে যা যা দরকার এখন কতটা প্রস্তুতি আছে? এইখানে আমি তোমাকে একটা কথা বলি, আমার নিজের মনে যে প্রশ্নটা আছে, যে এটা কতটা ট্রান্সপারেন্ট আমরা
আমরা কি ইলেকশন কমিশন অত ট্রান্সপারেন্ট? আমরা কি রাজনৈতিক দলের কাছ থেকে স্বচ্ছভাবে সব কিছু খবর পাচ্ছি? আমরা কি দেশের সরকারের কাছ থেকে সব রকম পাচ্ছি? আমরা কি সবার ভেতরে কেন আমরা এমন অবস্থা দেখতে পাবো যে সরকারের কাছে দাবি হবে, মনে হবে যেন সরকার এক পক্ষ, রাজনৈতিক দলগুলি ভিন্ন পক্ষ? সেটা তো হওয়ার কথা ছিল না। আমরা এই দেশে এসেছি একটা সুন্দর, আমি একটা কথা বলি যে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলা, সেখানে নির্বাচন হচ্ছে চয়েস না, এটা কোনো পছন্দের ব্যাপার না, এটা মাস্ট, এটা আবশ্যিক, এটা হতেই হবে। তাহলে রোডম্যাপটা যে এখনো ঘোষণা হচ্ছে না, এখানে মানে সমস্যা কোথায়? এখানেও সমস্যা, আমি যেটা বলি যে আমরা সবাই নির্বাচন কার কাছে চাচ্ছি, এইখানে আমার কাছে বড় সমস্যা। একটা নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, আমি একটা সাধারণ ভোটার, আমি তো নির্বাচন চাইলে নির্বাচন কমিশনের কাছে চাইব, সেখানে আমি চাইতে পারছি না কেন? সেখানে আমার সরকারের কাছে চাইতে হচ্ছে কেন? সরকার, এখানে নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা করবে। তারা যদি জাতির কাছে শপথ নিয়েছে যে তারা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেশকে উপহার দেবে, তো সেখানে তারা কেন করতে পারছে না? রোডম্যাপটা তো তাদেরই দেওয়ার কথা। আপনার কাছে কি মনে হয় কেন করতে পারছে না? সেটাই তো, স্বচ্ছতা নেই সেখানে, সহযোগিতা নেই সেখানে, একটা কোঅর্ডিনেশন নেই, এই জন্য করতে পারছে না। এখানে তাদের ভিতরে কোঅর্ডিনেশন নেই। কোঅর্ডিনেশন কাদের সাথে কার? কোঅর্ডিনেশন হতে হবে সব স্টেক হোল্ডারের সঙ্গে, কোঅর্ডিনেশন হবে নির্বাচন কমিশনের সঙ্গে, সরকারের, কারণ সরকারের সদিচ্ছা ছাড়া পৃথিবীর কোনো দেশে একটা ভালো নির্বাচন হতে পারে না। কারণ নির্বাচন কমিশন যা কিছু চাইবে তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব তো সরকারকে প্রোভাইড করতে হবে তাকে, সেখানে তাদের সঙ্গে সবচেয়ে বড় কোঅর্ডিনেশন দরকার। তারপরে রাজনৈতিক দলগুলি বড় স্টেক হোল্ডার, তাদের কথা তো আমাদের শুনতেই হবে। তারপরে ভোটার আছে, ভোটার ছাড়া যারা সুশীল সমাজ আছেন, দেশ বিদেশের মতামত আছেন, পর্যবেক্ষক দল আছেন, যারা পর্যবেক্ষণ করতে আসবে তারা আছেন, এখানে স্টেক হোল্ডার কিন্তু অনেকেই। তার মানে কি নির্বাচন কমিশনের যে ভূমিকা থাকার দরকার ছিল এই সময়টাতে, সেটি দেখতে পাচ্ছেন না? না, সেটা এই প্রশ্ন আমারও, কেন দেখতে পাচ্ছি না? তারা কিন্তু শপথ নেওয়া হয়ে গেছে। নির্বাচন কমিশনের যে সংস্কারের একটা কমিশন হয়েছে, তারাও কিন্তু বেশ কিছুদিন আগেই একটা সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে দিয়ে এসেছে। তারপরেও নির্বাচন কমিশন কেন অ্যাকশন নিচ্ছেন না? তারপরে আমি মনে করি যে এটা তাদের, যেহেতু তারা জাতিকে নির্বাচন উপহার দেবেন, তারাই তো সব কিছু করবেন, কোঅর্ডিনেট করবেন। তারা একবারের জায়গায় 10 বার রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন যে তোমরা কেন চাচ্ছ ডিসেম্বরের ভিতরে। যদি রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে আসি, আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। বিতর্ক হচ্ছে যে বিএনপি এখন চাপ দিচ্ছে নির্বাচনের জন্য, কারণ নির্বাচন দেরিতে হলে পরিস্থিতি এই দলটির পক্ষে কতটা থাকবে। আবার এনসিপির জন্য যে নতুন দল, তাদের হয়তো নির্বাচন হলে দেরিতে হলে পরে তাদের সুবিধা হবে কিনা, এ ধরনের নানা আলাপ আছে রাজনৈতিক অঙ্গনে। এবং ভোটের রাজনীতিতে বিএনপি, জামাত তাদের অবস্থান থাকলেও নতুন দল এনসিপি কতটা অবস্থান আসলে তৈরি হয়েছে সেটি নিয়েও নানা রকম প্রশ্ন রয়ে গেছে। তো নির্বাচন ইস্যুতে এই যে দলগুলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভাজন প্রকট হয়, তাহলে পরে নির্বাচনের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে যেতে পারে? ডেফিনেটলি পারে, যদি কোঅর্ডিনেশন না থাকে, যদি সদিচ্ছা না থাকে। আমরা কি চাই? আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে নির্বাচন করারই কোনো মানে হয় না। আমি ভোটার হিসাবে বলবো যে আমি যদি আমার প্রতিনিধিকে সঠিকভাবে নির্বাচিত না করে সরকার পরিচালনার হাতে, তাদের হাতে দিই, তাহলে আমার গণতন্ত্র থাকলো না, আমার মানবাধিকারই থাকলো না, আমার ভোটাধিকারই থাকলো না। সেখানে নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে সবচেয়ে আগে ফর কোঅর্ডিনেশন। তারা একদিন কেন, তারা প্রতিদিনে কারো না কারো বসতে হবে, তারা সরকারের সঙ্গে বসতে হবে। আমি তো স্বচ্ছভাবে এটা দেখছি না যে নির্বাচন কমিশন বারবার যে সরকারের কাছে যে বসছে, তাদের সঙ্গে যে কথা বলছে, যে দলগুলি যখন, দলগুলির চাওয়া কিন্তু রোডম্যাপ চাওয়া, দলগুলি নির্বাচনের ডেট চাওয়া কিন্তু কোনোই অপরাধ না। ইভেন আমি ভোটার হিসাবে আমিও চাইতে পারি, আমি আজকে বলতে পারি যে আমি রোডম্যাপ চাই, কারণ আমি একটা ভোটার, আমার একটা ভোটও কিন্তু কাউন্ট করবে ইলেকশনে। এখন আমি যদি এখন থেকে রোডম্যাপ না চাই, তাহলে আমি কি করে প্রোগ্রাম করব যে আমি ভোটটা সেই দিন সেইভাবে দিতে আসবো?
সেখানে রোডম্যাপটা অবশ্যম্ভাবী, রোডম্যাপটা দিতে বাধা কোথায় আমি জানি না। যদি বাধা থাকে তাহলে স্বচ্ছভাবে বলা হচ্ছে কেনা সেটাও আমার মানে বুঝতে পারছি না। এই যে রোডম্যাপ দেওয়া হচ্ছে না এবং একটা দেখা যাচ্ছে যে একটা অনাস্থা, একটা সন্দেহ দেখা যাচ্ছে সরকারের প্রতি, বিশেষ করে বিএনপির, যে সরকার নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে কিনা, এনসিপিকে সুবিধা দিতে চাচ্ছে কিনা। আবার এনসিপিরও কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক আছে, এরকম একটা তারা সন্দিহান। তো জামাত নেতা যেমনটা বলছিলেন যে আস্থার সংকট, আমরা দেখছিলাম প্রতিবেদনে, নির্বাচনের রোডম্যাপ দিলেই কি আস্থার সংকট কেটে যাবে মনে করেন? না কাটলেও কিছুটা আস্থা আসবে। আজকে যদি নির্বাচন কমিশনই একটা রোড ম্যাপ দেয় সরকারের সঙ্গে আলোচনা করে, কারণ তাদের সরকারের সাহায্য নিতেই হবে, সরকার তখন যদি কোঅর্ডিনেশনটা করে, সরকার তাকে বোঝাবে যে কি কি কারণে আমরা এই মধ্যে ইলেকশন দিতে পারবো না, তোমাকে আমি অফিসার নিরপেক্ষ প্রোভাইড করতে পারবো না, তোমাকে আমি নিরপেক্ষভাবে পুলিশ পার্সোনালদের, আইন শৃঙ্খলা বাহিনীদের এখনও আমরা ঠিক করতে পারিনি যে তাদের উপর নির্ভর করে এত বড় একটা ইলেকশন, দেশে সুষ্ঠু ইলেকশন হবে, এখানে কোনো জ্ঞানজাম হবে না, এখানে কোনো। সবচেয়ে বড় কথা যে দেশে এখন থেকেও দেখা যাচ্ছে আগের মতনই মানি ম্যানিপুলেশন, ম্যান পাওয়ার, মাসল সবই কিন্তু ইউজ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এখনও আমরা পুরনো যারা মানে ছিল সশস্ত্র যে সুব্রত বাহিনীর মতন লোকদের আমরা এখনও ধরতে পারছি না। কিন্তু নির্বাচনের সময় একটা দেশে একটা সুষ্ঠু পরিবেশ, একটা শান্ত পরিবেশ এটা দরকার। এখানে ক্রিমিনালদের তখন বাইরে থাকতে দিলে আমি জানি না যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হতে পারবে কিনা। এর সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওতপ্রোতভাবে জড়িত। সেই সমস্ত দিকটা ভাবছে কিনা সরকার, সেটা আমাদের দেখতে হবে। আর যদি সরকার ভাবে তাহলে দলগুলিকে তাকে আশ্বস্ত করতে হবে যে আমাদের উপরে আপনারা আস্থা রাখেন, অন্তত আমাদের লোকেরা কোনো মাসল ইউজ করবে না। অনেক ধন্যবাদ মুনিরা খান। বাংলাদেশে সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর আবারও বিতর্ক হচ্ছে ঢালাও মামলা ইস্যুতে। অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে গণহারে মামলার মধ্যে এমন মামলা রয়েছে যেখানে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। আরও জানবো আবুল কালাম আজাদের প্রতিবেদনে। খুব কষ্ট স্যার, খুব কষ্ট ভিতর। যদি বুক সিরা দেহার হইতো, আমি জীবিত থাকতে মৃত। আমার বড় ভাইরে দেখাইছে বাংলাদেশের সরকার, আমি মারা গেছি। এত দুঃখ কি আছে পৃথিবী? 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় মৃত হিসেবে উল্লেখ করা হয় সোলাইমান সেলিমকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ যখন ঠিকানা যাচাই করতে যান তখনই সেলিম জানতে পারেন যে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। 3 আগস্ট ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি কাজা এলাকায় বলে মারা গেছে। কত গুলি খাই বলে মারা গেছেন। আপনি যে সেই সেলিম, এটা নিশ্চিত আপনি? হ্যাঁ নিশ্চিত। যে মাঝখানে যদি বাইরে হাত পুলিশ জানার লাগে তার তো আমি সবাই লাশি দিত। তার তো গত বছর 31 আগস্ট ওই মামলাটি করেন সেলিমের আপন ভাই মোস্তফা কামাল। সাক্ষী হিসেবে থাকা দুজনের নামও তার আরও 2 ভাইয়ের সঙ্গে মিলে যায়। নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি ঢাকার আদালত, ডিবি অফিস ও থানায় 5 বার হাজিরা দিয়েছেন। হ্যাঁ 4 বার গেছি যাত্রাবাড়ি, আর 1 বার গেছি ডিবি। হ্যাঁ ওতে যে 2 বার সিএম করে নিয়ে গেছে। আমরা এই মামলাটা করছি শুধু আমাকে মারার জন্য। যদি আর মাঝখানে আমার বাইরে ফেলতে পারতো তাহলে এরা ওই জাগরে আসামি করছিল 41 জন, অজ্ঞাত 150 জন, তারা অযথা জেল খাটতো। মিস্টার সেলিম জানান তিনি প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন। ফুলবাড়িয়ার ধামরে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে এমন হত্যা মামলা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। জিত আছে আরেক জায়গায়, শত্রুতা আছে আরেক জায়গায়, কিন্তু এইখানে দেখাবে এটা তো ঠিক না। এই ছাত্র আন্দোলনে দেখাবে বা এইখানে দেখাবে, সবগুলোই সঠিকটা যেন হয়। যাত্রাবাড়ি থানার ওই মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 41 জনের নাম দেয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও 150 থেকে 200 নেতাকর্মীকে। যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করে জানা যাচ্ছে যে মোস্তফা কামালের মামলাটি রুজু অবস্থায় রয়েছে এবং গোয়েন্দা সংস্থা ডিবি মামলাটি তদন্ত করছে। ডিবির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন মামলার বাদী এখন পলাতক। সেলিম জীবিত কিনা তা নিশ্চিত হতে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। মানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তারই আত্মীয় স্বজন মামলা করছেন, এটি কল্পনার বাইরে এবং এটি সরাসরি জুলাই আগস্টের শহীদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার
মতো ঘটনা। জুলাই আগস্ট আন্দোলনের পর ভুয়া হত্যা মামলা দিয়ে হয়রানি এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ঢালাও মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি হত্যা মামলায় আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। যারা যারা জড়িত সত্যিকারভাবে তাদেরকে আনা উচিত বিচারে এবং দ্রুত বিচার করা উচিত, কিন্তু এটা করতে যে এমন কিছু করা উচিত না যেটা অন্যান্য যারা সাধারণ মানুষ, যারা নিরীহ মানুষ, যারা সাথে জড়িত ছিল না তাদেরকে নিয়ে এসে এক ধরনের ইচ্ছাকৃতভাবে মামলাকে দুর্বল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যারা করছে তাদেরও বিচার করা উচিত যে তুমি এই কাজটা কেন করতেছো। তাহলে তারা যদি থেমে যাবে তখন কিন্তু এই ধরনের ঘটনা আর ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটছে, এটা আমাদের কাছেও আছে, আমাদের নলেজেও আছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে ১৫০০-এর মতো মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানিয়েছিল। এর মধ্যে প্রায় ৬০০টি হত্যা মামলা। এসব মামলা তদন্তে মনিটরিং করার কথাও জানিয়েছিল পুলিশ। মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা বলছেন, উদ্দেশ্যমূলক মামলা ও এ ধরনের মামলার কারণে জনমনে প্রশ্ন তৈরি হবে। হুকুমের আসামি হতে পারে, কিন্তু উপস্থিত থেকে গুলি চালানো বা করা, এই জায়গাটিতেও আমরা দেখছি যে নাম দেওয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, ক্রিকেটারদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, ওই জুলাই আগস্টের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে, তারপরে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় মানে এই মামলাগুলো দেয়া হচ্ছে। এর ফলে হচ্ছে কি, একটা হচ্ছে মামলা দেওয়ার আগে এক ধরনের চাঁদাবাজি আমরা লক্ষ্য করেছি, যে মামলা তৈরি হচ্ছে, টাকা দাও তাহলে মামলার নাম দেব না। আর একটা হচ্ছে মামলার থেকে নাম প্রত্যাহারের জন্য এই ধরনের চাঁদাবাজি হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনের পর বিতর্কিত হত্যা মামলায় আটক, মব সৃষ্টি, গ্রেপ্তারের পর আদালতের হামলার মতো ঘটনা উদ্বেগজনক হিসেবে দেখেন মানবাধিকার কর্মীরা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা ধরেন একটা ঘটনার প্রেক্ষিতে কিছু মানুষকে ইচ্ছাকৃত জড়িয়ে দিয়ে হয়রানি, এরপর মব ক্রিয়েট করে সন্ত্রাস তৈরি করে, এগুলি সবই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এগুলি যেমন সামাজিক অপরাধ, ফৌজদারি অপরাধ, তেমনি অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে ধরেন 5 আগস্টের আগে যে ঘটনাগুলো আগে ঘটেছে হাসিনা সরকারের সময়, তখন কিন্তু আমরা অনেক সময় বলেছি যে মিথ্যা মামলা হয় না, হাজার হাজার লোক সাফার করেছে বিভিন্ন দলের বিভিন্ন ইয়েতে। ঠিক সেটাই যদি আবার পুনরাবৃত্তি হয় তো এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা বলছেন, সেলিমের মতো জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা সামনে আসায় জুলাই আগস্টের হত্যা মামলাগুলো নিয়ে আরও বেশি সতর্ক হতে হবে। মামলাগুলো যাচাই বাছাই এবং সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনে টাস্কফোর্সও গঠন করা যেতে পারে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। গাজায় অনেক দম্পতির সন্তান ধারণের একমাত্র আশা আইভিএফ চিকিৎসা পদ্ধতি, কিন্তু সেখানকার ফার্টিলিটি সেন্টার বা গর্ভধারণ কেন্দ্রে ইসরায়েলি হামলার পর ধারণা করা হচ্ছে শতাধিক নারী তাদের সন্তান ধারণের একমাত্র সুযোগ হারিয়েছেন। জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের শিশু জন্ম হওয়া রোধ করতে ইচ্ছাকৃতভাবে এই ক্লিনিকে আক্রমণের অভিযোগ করেছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। গাজার বাসিন্দা নোরা ও তার স্বামী বলছিলেন যে তারা চিরতরের মতো বাবা মা হওয়ার সুযোগ হারিয়ে ফেলেছেন। আমি আশা করেছিলাম যে তারা বেঁচে থাকবে, আমার জীবনে একটা সন্তান থাকবে, কিন্তু 1 মিনিটের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার হাজার হাজার বাসিন্দাদের মতো নোরা ও তার স্বামী মোহাম্মদও এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য হন। সুস্থ গর্ভাবস্থার জন্য যে ধরনের খাবার এবং ওষুধ প্রয়োজন হয় সেটিও নোরা পাননি। এমন পরিস্থিতিতে গর্ভাবস্থার 7ম মাসে নোরার গর্ভপাত হয়। দীর্ঘ আইভিএফ চিকিৎসার মাধ্যমে গর্ভে যে যমজ সন্তান এসেছিল তাদেরকে চিরতরে হারিয়ে ফেলেছেন এই দম্পতি। সন্তান হারানোর কষ্টের পাশাপাশি যে ঘটনাটি তাদের পীড়া দেয় সেটি হলো বাসমা ফার্টিলিটি সেন্টারে হামলা। ওই ক্লিনিকের সহায়তাতেই নোরা গর্ভধারণে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেখানেও বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় গর্ভধারণ ক্লিনিকটিতে সংরক্ষিত 4000-এরও বেশি ভ্রূণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। পরিস্থিতি সত্যিই কঠিন ছিল। আল্লাহর রহমতে প্রথমবারেই আমরা আইভিএফ চিকিৎসায় সফলতা পেয়েছিলাম, কিন্তু শেষমেশ বাচ্চা দুটোকে হারিয়ে ফেললাম। এছাড়া ক্লিনিকটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে সংরক্ষিত ভ্রূণগুলোও আমরা হারিয়েছি, কিছুই আর অবশিষ্ট নেই। জাতিসংঘ বলছে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে বাসমা ফার্টিলিটি সেন্টারকে ধ্বংস করেছে ইসরায়েল।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে যে তারা ইচ্ছাকৃতভাবে না কোনো ক্লিনিকে হামলা চালিয়েছেন, না গাজার জন্মহার রোধের চেষ্টা করছেন। বাসমা ফার্টিলিটি সেন্টারের পরিচালক ডক্টর বাহা ঘালাইনি বলেছেন যে ইসরায়েলি হামলায় গাজার 9টি গর্ভধারণ কেন্দ্রের সবকটি হয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে অথবা কার্যক্রম চালানোর অযোগ্য হয়ে পড়েছে। নারীদের মধ্যে এমনও অনেকে রয়েছেন যাদের কাছ থেকে পুনরায় ডিম্বাণু সংগ্রহ করা সম্ভব নয়, কারণ তারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা শারীরিক কোনো জটিল সমস্যায় ভুগছেন। অন্যদিকে স্বামীদের মধ্যেও কারো কারো এমন সব শারীরিক সমস্যা রয়েছে যার কারণে নতুন করে শুক্রাণু সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। কাজেই তারা জীবনে আর কখনো বাবা মা হতে পারবেন না। এ অবস্থায় নোরা ও মোহাম্মদের জন্য নতুন করে সংসার শুরু করার স্বপ্নটা এখন রীতিমতো হতাশায় পরিণত হয়েছে। আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, কিন্তু পুনরায় চিকিৎসা শুরু করার জন্য এখানে সেখানে ছুটোছুটি করে এবং যে পরিমাণ অর্থের দরকার হবে সেটা আমাদের নেই। একটা চিকিৎসা করানোর মতো কোনো জায়গাও গাজায় এখন আর অবশিষ্ট নেই, আমাদের কিছুই নেই। আজ এ পর্যন্তই। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।